তো দেখ, আমাদের যে রিভিশন সিরিজ শুরু হয়েছিল, সেই রিভিশন সিরিজেরই এটা একটা ক্লাস। তো আমরা আজকে প্রপার্টিজ অফ লিকুইডের একটা পার্ট পড়ছি, দ্যাট ইজ সারফেস টেনশন। তো সারফেস টেনশন প্রথমে তোকে বুঝতে হবে নামটা কেন। সারফেস টেনশন নামটার কারণ হচ্ছে এই একটা ফেনোমেনা যেটা শুধুমাত্র লিকুইডের সারফেসেই তুই অবজার্ভ করতে পারবি। আর টেনশন মানে অবভিয়াসলি ফোর্স। তো এখান থেকে অত ইম্পর্টেন্ট কিছু আসে না, বাট নিউমেরিক্যাল কিছু ইম্পর্টেন্ট। তো ফার্স্টে সারফেস টেনশনের ডেফিনেশন। তো সারফেস টেনশন বেসিক্যালি বোঝায় ফোর্স পার ইউনিট লেন্থ। নামটার মধ্যে টেনশন আছে, ফোর্স বোঝায়, কিন্তু অ্যাকচুয়ালি ডাইমেনশনালি সেটা কিন্তু ফোর্স পার ইউনিট লেন্থ। তো সারফেস টেনশনের ডাইমেনশন এটা খুব দেয় আসে। সারফেস টেনশন কেন দেখা যায় না, লিকুইডের তুই যদি আপার সারফেসকে দেখিস তার উপর দু রকম টাইপের ফোর্স এক্সিস্ট করে। একদম লিকুইডের আপার সারফেসে তুই যদি কতগুলো মলিকিউলকে ভাবিস, তাহলে কিছু মলিকিউল আছে যারা নিচের দিকে অ্যাট্রাক্ট করছে, এইগুলো হচ্ছে কোহেসিভ ফোর্স। আবার কিছু মলিকিউল, এয়ার মলিকিউল আছে যারা বাইরের দিকে অ্যাট্রাক্ট করছে, এটা হলো অ্যাডেসিভ ফোর্স। তো কিছু কিছু লিকুইডের জন্য কোহেসিভ ফোর্সটা বেশি অ্যাডেসিভের তুলনায়, যেমন ওয়াটার। নিচে টানটা বেশি, তাহলে এরকম হয়ে যাবে। আর কিছু কিছু ফোর্স মানে লিকুইডের জন্য আবার অ্যাডেসিভটা বেশি, তখন আবার এরকম হয়ে যাবে। এটা মার্কারির ক্ষেত্রে হয়, এটা ওয়াটারের ক্ষেত্রে হয়। তো সারফেস বরাবর এরকম যেহেতু একটা ফোর্সের তারতম্য আছে, ডিফারেন্স অফ ফোর্স আছে, সেই জন্য ওপরের সারফেসটা একটা টান করা পর্দার ন্যায় বা স্ট্রেচ রাবার মেমব্রেনের মতো কাজ করে। এই প্রপার্টিটাকেই আমরা সারফেস টেনশন বলি। সারফেস টেনশনের সব থেকে বড় উদাহরণ তোরা দেখতে পেয়েছিস হয়তো, যে একটা মশা জলের ওপর বসে আছে, যেটা আমি ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম। এরপর তো আমাদের চলে আসতে হবে সারফেস টেনশন কি কি বিষয়ের ওপর নির্ভর করে। অবভিয়াসলি এই কোশ্চেনটা খুব আসে, যে টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন ডিক্রিজ করে। এই করতে করতে এমন একটা টেম্পারেচার হয় যেখানে লিকুইডের সারফেস টেনশন থিওরিটিক্যালি বলতে পারি জিরো হয়ে যায়। একে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বলি। তারপর আছে পলিউট পার্টিকেল, মানে যদি কোনো পলিউট বা দূষিত পদার্থ মেশানো থাকে জলের মধ্যে, তাহলে সারফেস টেনশন কি হয়ে যায় না, ডিক্রিজ করে যায়। তারপরে হচ্ছে ডিজলভ পার্টিকেল, দ্রবীভূত বস্তু। এটা আবার দু রকম হচ্ছে, যদি জৈব পদার্থ অর্গানিক জিনিস মেশাই, যেমন ধর সার্ফ, সাবান এইসব মেশাই, তখন কিন্তু সারফেস টেনশন ডিক্রিজ করবে। কিন্তু যদি ইনঅর্গানিক মেটেরিয়াল যেমন ধর NaCl এইসব মেশানো হয়, তখন সারফেস টেনশন কিন্তু ইনক্রিজ করবে। যেমন দেখ, ওয়াটারের সারফেস টেনশন 72 9 সেন্টিমিটার, এটা তোকে মুখস্থ রাখতে হবে। যখন NaCl আমি অ্যাড করছি তখন সেটা হয়ে যাচ্ছে 83, আর যখন সোপ অ্যাড করছি সেটা হয়ে যাচ্ছে 39 সেন্টিমিটার। এবার হচ্ছে মিডিয়ামের প্রেজেন্স। বলছে যদি আজকে লিকুইড সারফেস বা এই যে ওয়াটার সারফেসটা আছে, সেই ওয়াটার সারফেসের কাছাকাছি মানে ওপরটা নর্মাল ড্রাই এয়ার না হয়ে ময়েস্ট এয়ার হয়, তখন সারফেস টেনশন লিকুইডের চেঞ্জ হয়ে যাবে। নেক্সট আসছি সারফেস এনার্জি। এই সারফেস এনার্জি জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সারফেস এনার্জির কনসেপ্টটা হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া। তাহলে ওয়ার্ক ডান মানে সারফেস এনার্জি ইনটু এরিয়া, এটা মনে রাখবো অনেকেই। আমি কিন্তু ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টারে অবভিয়াসলি বলেছিলাম যে ওয়ার্ক ডান আর এনার্জি কি বল, ডাইমেনশনালি ইকুয়াল। তা অনেকেই ভাবে ওয়ার্ক ডান যেটা সারফেস এনার্জিও সেটা না। অ্যাকচুয়ালি কোন লিকুইডের সারফেসকে ইউনিট অ্যামাউন্ট ইনক্রিজ করতে যে মানে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে সারফেস এনার্জি বলে। তাহলে সারফেস এনার্জির ডেফিনেশনটা কিন্তু এই চ্যাপ্টারে ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া। তাহলে এখান থেকে একটা বড় প্রমাণ খুব আসে যে সারফেস এনার্জি আর সারফেস টেনশন সমান, এটা দেখাও। তো সেটা দেখানোর জন্য দেখ, এই যে প্রমাণটা কি করা হচ্ছে না, একটা রেক্ট্যাঙ্গুলার PQRS ফ্রেমকে সোপ সলিউশনের মধ্যে ডোবানো হয়েছে, যার মধ্যে PQ PS RS এই আর্মগুলো ফিক্সড, তারা মুভ করতে পারে না, কিন্তু AB একটা আর্ম নেওয়া হয়েছে যেটা মুভ করতে পারে। দেখবি আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে হালকা পাতলা একটা স্তর তৈরি হয়েছে। এই যে পাতলা স্তরটা তৈরি হয়েছে, এই পাতলা স্তরটা সবাই চাইছে। সারফেস টেনশন কি চায়, সারফেস টেনশন কোথায় কাজ করে, লিকুইডের সারফেসে। সে কি করে, সে লিকুইডের সারফেস এরিয়াকে মিনিমাইজ করতে চায়। তো সে যখন লিকুইডের সারফেস এরিয়াকে মিনিমাইজ করতে চাইবে, সে কি চাইবে, যে না, এই ভেতর দিকে ফোর্স দিতে, যাতে কি হয়ে যায়, তার সারফেস এরিয়াটা কমে যায়। কি হয়ে যায়, তার সারফেস এরিয়াটা কমে যায়। বোঝা গেল? এবার এটা সে চাইবে, কিন্তু তুই সেটা না করে বাইরে থেকে একটা ফোর্স দিয়ে খুব মাইনিউটলি, যাতে ওই লেয়ারটা ফেটে না যায়, Δx পরিমাণ বা dx পরিমাণ সরালি। তাহলে সারফেস এরিয়া তো বড় হতে চায় না নিজে থেকে। সারফেস টেনশন কাজ করার জন্য লিকুইড সবসময় চায় তার সারফেস এরিয়া মিনিমাম হোক।
তুই বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে ও সারফেস এরিয়াকে ইনক্রিজ করলি, তাকে তোকে কিছুটা পরিমাণ কি করতে হলো, ওয়ার্ক ডান করতে হলো। সেই ওয়ার্ক ডানটা কি হবে বল, অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি ওর মধ্যে জমা হবে। সেই পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট এরিয়া উইল বি সারফেস এনার্জি। তাহলে এখানে কিন্তু দুটো লেয়ার হবে মনে রাখবি, একটা ওপরের লেয়ার একদম ওপরে, মানে ফ্রেমটা তো একটু মোটা, এই যে ফ্রেমটা একটু মোটা এরকম ভাব, তাহলে ওপরের একটা লেয়ারের জন্য এরকম গল্পটা হবে, আর সিমিলারলি এই যে নিচের একটা লেয়ারের জন্য হবে, যে নিচের লেয়ারটা। তাই সব জায়গায় দেখবি টু করে একটা ফ্যাক্টর সামনে গুণ হবে। তাহলে ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইন্টু এরিয়া। তাহলে ফোর্স কত, ফোর্স মানে কিন্তু সারফেস টেনশন ইন্টু লেন্থ, কিন্তু দুটো, তাই টু। আর ওয়ার্ক ডান তাহলে কত হবে, টু টি এল, এটা ফোর্স, তার সাথে ডিস্টেন্স গুণ করলাম। টি ইন্টু এল কেন ফোর্স বোঝালো, আশা করি সবার ক্লিয়ার, কারণ সারফেস টেনশনের ডেফিনেশন কিন্তু ফোর্স বাই লেন্থ। তাহলে ফোর্স মানে হচ্ছে সারফেস টেনশন ইনটু লেন্থ। আর এরিয়াও কত বেরিয়েছে বল, টু এল ডিএক্স। এই যে এইটুকুনি ডিএক্স, এইটুকুনি লেন্থ হলো এল, তাহলে এরিয়া এতটা বেড়েছে এল ডিএক্স, ওপরে একটা নিচে একটা, তাহলে কেটে কুটে দেখ টি আস। তাহলে এটাই বোঝানো হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া, বা যেটাকে আমরা সারফেস এনার্জি বলছি, সেটা কিন্তু সারফেস টেনশনের সাথে সমান। তাহলে এখান থেকে যদি তোকে কোনো অঙ্ক দেয়, ওয়ার্ক ডান বার করতে দেয়, ওয়ার্ক ডান মানে কিন্তু সবসময় মনে রাখবি সারফেস টেনশন। ওয়ার্ক ডান মানে তাহলে কি পেলি, সারফেস এনার্জি ইন্টু এরিয়া, আর সারফেস এনার্জি আর সারফেস টেনশন সমান, তাহলে সারফেস টেনশন ইন্টু এরিয়া। এবার জেনারেলি এখানে দু টাইপের অঙ্ক দেয়, একটা দেয় ওয়াটার ড্রপ, একটা দেয় সোপ ড্রপ। যদি ওয়াটার ড্রপ বলা থাকে তাহলে এরিয়াটা হবে 4 পাই r স্কোয়ার, আর যদি সোপ ড্রপ দেওয়া থাকে তাহলে হবে 8 পাই r স্কোয়ার। আর এখানে আর একটা টাইপের অঙ্ক আসে, যে একটা বড় ড্রপ ভেঙে অনেকগুলো ছোট ছোট ড্রপ তৈরি হলো, এনখানা স্মল ড্রপ তৈরি হলো, কতটা এনার্জি লস বা গেইন হবে। তো এই অঙ্কগুলোর ক্রাইটেরিয়া হচ্ছে একটা, যে বড় ড্রপের যা ভলিউম, এনখানা ছোট ড্রপের তাই ভলিউম। তাহলে এখান থেকে তুই একটা ক্যাপিটাল আর এর সাথে স্মল আর এর রিলেশন পাবি। এই এনটা তোকে এমন দেওয়া থাকবে যাতে এনটার ভ্যালু তুই বার করতে পারিস। তারপরে তোকে বার করতে হবে বড় ড্রপের এনার্জি কতটা ছিল, সেটা সারফেস টেনশন ইন্টু 4 পাই R স্কোয়ার, আর এটাই হয়ে যাবে 8 পাই r স্কোয়ার যদি বড় ড্রপটা সোপ বাবেল বলা থাকে। আর ছোট ড্রপ গুলো কত হবে, এন ইন্টু টি ইন্টু 4 পাই r স্মল। এবার এদের দুজনকে বিয়োগ করবি, তাহলেই এই অঙ্কগুলোতে ওয়ার্ক ডান বার করতে বলুক, এনার্জি লস বার করতে বলুক, যাই বলুক, এই ডেল্টা ইউটা বার করতে হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। আজকে যদি উল্টোটা বলে যে এন খানা স্মল ড্রপ মিলে একটা বড় ড্রপ তৈরি করছে, সেখানেও কিন্তু একই গল্প, যে তখন এন খানা ছোট ড্রপের যা ভলিউম, একটা বড় ড্রপের তাই ভলিউম, তাহলে এখান থেকে স্মল আর আর ক্যাপিটাল আর এর রিলেশন পাবি। আর প্রথমে এন খানা ছোট ড্রপের এনার্জি, তারপর একটা বড় ড্রপের একার এনার্জি, এবার এর মধ্যে যে বড় সেটা থেকে ছোটটা বাদ দিতে হবে। তাহলে এখানে এনার্জি গেইন না লস বুঝতে পারবি। নেক্সট দেখ, চলে আসা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রমাণ, যে একটা ওয়াটার ভেপারের মধ্যে কত প্রেসার থাকে। তো বাইরের প্রেসার ধরলি অ্যাটমসফেরিক প্রেসার পিএ, ভেতরে সামান্য বড়, সামান্য বড়, যাতে আস্তে আস্তে করে এর সাইজটা বাড়ছে। তাহলে আগে যদি রেডিয়াস আর থাকে, কিছুক্ষণ পর রেডিয়াস হয়েছে আর প্লাস ডেল্টা আর, তাহলে কতটা পরিমাণ বেড়েছে বল, ডেল্টা আর পরিমাণ বেড়েছে। তাহলে এখান থেকে এরিয়ার চেঞ্জ বার করছি, না পরে হয়েছে আর প্লাস ডেল্টা আর, আগে ছিল আর, তাহলে এরিয়ার চেঞ্জ কত, 4 পাই r প্লাস ডেল্টা r স্কোয়ার মাইনাস r স্কোয়ার। এখান থেকে এটা ক্যালকুলেট করে পেলাম 8 পাই r ডেল্টা কে নেগলিজেবল ধরেছি। আর ওয়ার্ক ডান মানে কি জানি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্স বলতে কি বল, ওই অতিরিক্ত চাপটা, ওই অতিরিক্ত চাপটাই তো ওই ওয়াটার ড্রপটাকে বাইরের দিকে ইয়ে করছে। প্রেসার, ফোর্স মানে প্রেসার ইন্টু এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে যতটা ইনক্রিজ হয়েছে। তাহলে আমি যেটা বললাম তখন থেকে, যে সারফেস এনার্জি মানে, বারবার বলছি, যেটা সারফেস এনার্জি মানে ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি আমরা 2T/R। এটাই ওয়াটার বাবেল বললেও তাই হতো, কিন্তু সোপ বাবেল বললে সব দুই দিয়ে গুণ হবে, তাই হয়ে যাবে দেখ 4T/R। ঠিক আছে, প্রুফটা ইম্পর্টেন্ট। এবার চলে আসছে আমাদের অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কি বলছে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কিন্তু লিকুইড আর সলিডের সম্পর্ক, যে লিকুইড আর সলিড যে যে পয়েন্টে টাচ করছে, সেই পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট আঁকো, সেই ট্যানজেন্টটা সলিডের সাথে যে অ্যাঙ্গেলটা করছে, তাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তো বলছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যদি 90 ডিগ্রি কম হয়, তাহলে আপার সারফেসটা কনকেভ হবে।
যেমন জলের ক্ষেত্রে হয়। আর অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টে যদি 90 ডিগ্রি বেশি হয় তাহলে আপার সারফেসটা কনভেক্স হবে। তো এটার ক্ষেত্রে বলা হচ্ছে এটা কি হচ্ছে, ডাস ওয়েট দ্য সারফেস, মানে যাদের অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 ডিগ্রি কম তারা সারফেসকে ওয়েট করে, মানে ভিজিয়ে দেয়। আর মার্কারির ক্ষেত্রে কি হচ্ছে, ডাজ নট ওয়েট দ্য সারফেস, মানে এরা কি করে, সারফেসকে ভেজায় দেয় না। এবার অনেকেরই মনে হতে পারে তাহলে মার্কারির হয়তো সবসময় 90-র বেশি আর জলের হয়তো 90-র কম, এরকম কিন্তু না। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন একটা ছোট উদাহরণ তোদের বলছি, নর্মাল ফ্লোরে তুই যখন জল ছেটাবি জলটা কি হয় বল, গড়িয়ে যায়, কেন, তখন অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 ডিগ্রির কম। কিন্তু যদি লোটাস লিভ নিস বা লোটাস লিফ নিস, পদ্ম পাতায় কিন্তু দেখবি কি করে, এরকম বিন্দু আকারে জমা হয়, কারণ ওই জলেরই তখন অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে। তাহলে কোনো এখানে এরকম কিন্তু প্রচুর কোশ্চেন আছে, তাহলে তখনই তুই যখন পড়ে দেখতে পাচ্ছিস, বুঝতে পারছিস যে সেটা ছড়িয়ে পড়ছে চারিদিকে, তখনই তুই ওটাকে মানে তুই উত্তর লিখে দিবি কি, ওখানে ওর অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90-এর কম। আর যদি দেখি যে ছড়িয়ে পড়ছে না, এই ব্যাপারটা জানতে চেয়েছি, তখন হচ্ছে 90-এর বেশি। এরকম প্রচুর কোশ্চেন আছে যে সমুদ্রে তেল ঢাললে অশান্ত সমুদ্র কেন হয়ে যায়, শান্ত হয়ে যায়, বা ব্রাশকে বাইরে নিয়ে আসলে তার এই রোয়াগুলো একসাথে থাকে কেন, তার চারপাশে একটা ওয়াটারের লেয়ার থাকে বা পেন্টের লেয়ার থাকে। সেই পেন্টের লেয়ার কি করতে চাইবে, তার সারফেস টেনশনকে কমাতে চাইবে। সে তার নিজের তাই সারফেস টেনশন কমাতে চাইবে মানে কি, সারফেস এরিয়া কমাতে চাইবে। তাই রোয়াগুলো কি হবে, কাছাকাছি থাকবে। কিন্তু যখন সেই জলের ভেতরে তুই রোয়াগুলো ডোবাচ্ছিস, তখন কিন্তু সেই রোয়াগুলো স্প্লিট হয়ে যাচ্ছে কেন, কারণ সারফেস টেনশন কিন্তু জলের ভেতরের ফেনোমেনা না, জলের সারফেসের ফেনোমেনা। তো এইখানেই দেখতে পাবি যে অ্যাঙ্গেল অফ কন্টেন্ট কি কি বিষয়ের উপর নির্ভর করে, এই কোশ্চেন গুলো আছে এখানে। এবার অনেকগুলো ছোট ছোট কোশ্চেন আছে, পড়বি। অনেক কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। এবার আমরা চলে আসছি, দেখ সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আসবেই আসবে, সেটা হচ্ছে ক্যাপিলারিটি। ক্যাপিলারিটি কি জিনিস, কৈশিকতা। যে আমি যখন একটা দুমুখ খোলা ক্যাপিলারি টিউব, প্রথম কথা মনে রাখতে হবে টেস্ট টিউব আর ক্যাপিলারি টিউব কিন্তু সেম জিনিস নয়। ক্যাপিলারি টিউব এমন একটা টিউব যেখানে ওয়াটার আর গ্লাসের অ্যাডিসিভ ফোর্স সব থেকে বেশি, ঠিক আছে, ওয়াটার আর গ্লাসের অ্যাডিসিভ ফোর্স অনেকটা বেশি। অনেকটা যেহেতু ওয়াটার আর গ্লাসের অ্যাডিসিভ ফোর্স বেশি হয়েছে, সেই জন্য কি হবে, ওয়াটারের যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, সেটা ওয়াটারটা ওই বরাবর উঠবে। এর জন্য হলে কি হবে, যে যখন ডোবালি ওয়াটার বাইরের হাইটের থেকে সামান্য পরিমাণ উঠে যাবে। আর এই সেম জিনিস যদি আমি আজকে মার্কারির জন্য ভাবিস, তাহলে মার্কারির জন্য কি হবে না, মার্কারির জন্য আবার ওই লেভেলটা একটু নিচের দিকে নেমে যাবে, যেহেতু ওখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90-র কম, আসছি আমরা সেটা। এবং সেই ভ্যালুটা কত হবে কি হবে দেখ, এই ধরে নিলি আমার ক্যাপিলারি টিউবটা একটু বড় করে আঁকছি, এই হলো বাইরের লিকুইডের সারফেস, ঠিক আছে, যে লিকুইডের সারফেসে এতটা অবধি লিকুইডটা উঠেছে, এই হাইটটা হলো আমার সোকল এইচ। তাহলে এখানে যে করছি আমরা জায়গাটা, তো দেখ এই যে সারফেসটা, এই সারফেসে প্রতিটা পয়েন্ট কিন্তু টাচে আছে, তাহলে প্রতিটা পয়েন্ট বরাবর একটা সারফেস টেনসাইল ফোর্স কাজ করছে অ্যালং দ্য ট্যানজেন্ট। কেন, যেটা আমি বললাম যে কাঁচ আর জলের মধ্যে একটা অ্যাডিসিভ ফোর্স আছে, তাহলে কাঁচের প্রতিটা বিন্দু টানছে, আমি এঁকেছি ঠিকই এরকম, কিন্তু তুই যদি এরকম ওই আপার সারফেসটা ভাবিস প্রতিটা পয়েন্টে আছে, তাহলে তুই যদি আজকে এদেরকে কম্পোনেন্টে ভাঙিস, তাহলে এই বরাবর একটা কম্পোনেন্ট পাবো, এই বরাবর একটা কম্পোনেন্ট পাবো। এটা যদি আমার সোকল অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হয়, তাহলে এটাও থিটা, তাহলে এই বরাবর পাবো কস থিটা, এই বরাবর পাবো আমি সাইন থিটা। তাহলে প্রতিটা বিন্দুতে যদি দেখি, তাহলে এটা টি কস থিটা, এটাও টি কস থিটা, এটাও টি কস থিটা, এটাও টি কস থিটা। কিন্তু হরাইজেন্টাল কম্পোনেন্ট গুলো দেখ পাবো একে অপরের অপোজিটে, এই যে টি সাইন থিটা। তাহলে হরাইজেন্টাল কম্পোনেন্ট গুলো যদি একে অপরের অপোজিটে, তারা সবাই কি হবে বল, কেটে যাবে, মানে একে অপরকে নালিফাই করে দেবে। শুধুমাত্র কি দেখতে পাবো, টি কস থিটা গুলো দেখতে পাবো, শুধুমাত্র টি কস থিটা গুলো বেঁচে থাকবে। তাহলে টি কস থিটা গুলো সবাই কোন দিকে, ওপরের দিকে। টি কস থিটা গুলো ওপরের দিকে বলে, সেই টি কস থিটা জন্যই বেসিক্যালি ওয়াটারটা কিন্তু টেনে ওপরের দিকে উঠছে। কতক্ষণ ওপরের দিকে উঠছে না, যতক্ষণ টি কস থিটার ফোর্সটা এই এইচ হাইটের ওয়াটারের লিকুইড, মানে এইচ হাইটের লিকুইড বল বা ওয়াটার বল তার ওয়েটকে নালিফাই করতে পারছে।
কেন ভালো করে বোঝ, যখনই একটা টিউবের মধ্যে দিয়ে লিকুইড উঠবে, তার ওয়েট অবভিয়াসলি নিচের দিকে কেন উঠছে? এই যে টি কস থিটা গুলো ওপরের দিকে বলে, কাচের বিন্দুগুলো টি কস থিটা যেটা দিচ্ছে ওপরের দিকে, কিন্তু এইটুকুনি জায়গার ওয়াটারের কোন দিকে ওয়েট বল? নিচের দিকে। তাহলে টি কস থিটার ওয়েট কি করছে? নিজেকে ব্যালেন্স করবে, যতক্ষণ করতে পারবে তত হাইট অব্দি উঠবে। তাহলে ফোর্সটা কত? ফোর্সটা তো টি কস থিটা না, সারফেস টেনসাইল ফোর্সের কম্পোনেন্টটা হলো টি কস থিটা। কিন্তু সেই টি কস থিটাটা ভালো করে দেখ, টি কস থিটা ইন্টু লেন্থ করলে ফোর্স পাবো। এবার লেন্থ বলতে দেখ, এখানে কিন্তু একটা তারের ওপর কাজ করছে না, টি কস থিটাটা কিন্তু পুরো ওই যে সারফেস, তার প্রতিটা বিন্দুতে কাজ করছে। এবার দেখ, যেহেতু লিকুইড ধরেছিস, তাহলে অবভিয়াসলি তার সারফেস কিরকম দেখতে? সার্কুলার। বা যেহেতু টিউব আছে, তার এরিয়া অফ ক্রস সেকশন সার্কুলার দেখতে। তাহলে টি কস থিটা কিন্তু ওই সার্কুলার সেকশনের প্রতিটা পয়েন্টে কাজ করছে, দেখ প্রতিটা পয়েন্টে। তাহলে টোটাল ফোর্স কত? টি কস থিটা ইনটু 2 পাই আর, কারণ এখানে লেন্থ বলতে কিন্তু পুরো ওই সারকামফারেন্সটা বোঝাচ্ছে। সেটা এই বডিটার পুরো ওয়েটকে, মানে বডি বলছি, সরি মাই মিস্টেক, লিকুইড যতটা হাইটের লিকুইড উঠেছে তার ওয়েটকে নালিফাই করছে। বোঝা গেল? তাহলে আরেকবার বলছি, দেখ প্রতিটা পয়েন্টে টি গুলো কাজ করছে এরকম অ্যাঙ্গেলে, যার দুটো করে কম্পোনেন্ট, কস থিটা সাইন থিটা। সাইন থিটা গুলো নালিফাই হয়ে যাচ্ছে, শুধুমাত্র কস থিটা গুলো আছে। কস থিটা গুলো জন্য যে আপওয়ার্ড ফোর্স, সেটা ততক্ষণ উঠাতে থাকবে যতক্ষণ না লিকুইডের ওয়েটের সাথে সেটা সমান হয়। সেখান থেকে এইচ এর যে ভ্যালুটা পাচ্ছি আমরা, 2t cos θ/r ρg। তাহলে দেখতে পাচ্ছি এইচ আর এর সাথে দেখ ব্যস্তানুপাতিক, এটাকে জুরিনস ল বলে। এবং এখান থেকে অনেক অঙ্ক আসে, H1/H2 = R2/R1। মানে আমি যদি সরু টিউব এন্টার করাই, তাহলে বেশি হাইট অব্দি লিকুইড কিন্তু উঠবে। বোঝা গেল? এইবার যেটা লাস্ট আমাদের টপিক আছে, দেখবি লিফটের ভেতরে এইসব দেখা যায়, মানে হয় মানে কিরকম হয় এগুলো কোশ্চেন আছে। একটা চলন্ত গাড়ির মধ্যে কিরকম হয়, এগুলো সব শীটের কোশ্চেন পড়বি। আর্টিফিশিয়াল স্যাটেলাইটে, হ্যাঁ এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, আর্টিফিশিয়াল স্যাটেলাইটে ক্যাপিলারি অ্যাকশন দেখা যায় কি যায় না? আর্টিফিশিয়াল স্যাটেলাইটে, ঠিক আছে, ওটা পড়বি খুব ভালো করে, এটা খুব দরকার। এরপর যেটা আমাদের চলে আসছি দেখ, যেটা এবছরও খুব আসছে অনেক জায়গায়, যে ইনসাফিসিয়েন্ট লেন্থ হলে কি হয়? ইনসাফিসিয়েন্ট লেন্থ মানে কি? মানে তুই যে এই যে ক্যাপিলারি অ্যাকশনের ফর্মুলা পড়লি, যে 2t cos θ/r ρg হওয়া উচিত, এখানে ভ্যালুগুলো বসিয়ে সাপোজ তুই এইচ এর ভ্যালু কথার কথা পেলি 30 সেন্টিমিটার। মানে তুই একটা যে কাচের টিউব নিয়েছিস, সে কাচের টিউবে 30 সেন্টিমিটার অব্দি জল উঠতে পারে। বা তুই আগে সত্যিকারেরই 30 সেন্টিমিটারের একটা কাচের টিউব নিয়েছিলিস, বা মানে 30 বলছি, মানে 30-এর বেশি, ধর 50 অব্দি নিয়েছিলিস, তার 30 অব্দি উঠেছি। এবার ইচ্ছা করে ওই কাচের টিউবটাকে তুই ভেঙে দিলি, হাফ 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 করে দিলি, তাহলে এখন 25 সেন্টিমিটার হয়ে গেল কাচের টিউবটা। কিন্তু ওই টিউবটায় উঠতে পারে তো 30। তাহলে তোর কি মনে হবে যে জল কি ওভারফ্লো করে যাবে? উত্তরটা হচ্ছে না। না, এখানে তাহলে কি হচ্ছে না, ওয়াটারের বা লিকুইডের আপার মেনিসকাস চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখ জেনারেলি ওয়াটার কিরকম হয়? কনকেভ হয়, যে এরকম হয়। কিন্তু যদি ইনসাফিসিয়েন্ট লেন্থ হয়, এটা প্রায় সমান হয়ে যাবে, মানে এই কার্ভি নেচারটা থাকবে না। এবার অনেকেই ভাববে কার্ভি নেচার থাকবে না মানে তাহলে রেডিয়াস অফ কার্ভেচার তো কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, উল্টোটা। কার্ভিনেস কমে যাওয়া মানে রেডিয়াস অফ কার্ভেচারের ভ্যালু বাড়ছে। এখানে প্রমাণটা একটু খেয়াল রাখবি তোরা। এই যে আমি আপার মেনিসকাসটা এরকম কনকেভ জলের জন্য, তো দুটো জিনিস, এটা হলো মিডিল লাইনটা গেছে ধর, এইটা হলো, এই যে এটা, এইটা যেটা কালো কালি দিয়ে আঁকছি, সেইটা হলো মেনিসকাসের রেডিয়াস অফ কার্ভেচার, মানে ওটা কার্ভিনেস কতটা সেটা বোঝায়। আর এইটা হলো টিউবের রেডিয়াস, দুটোকে গোলাবি না। দেখবি এই যে ফর্মুলাটায় H=, একটু আগে যে ফর্মুলাটা পড়ালাম 2t cos θ/r ρg, সেখানে আরটা কিন্তু টিউবের রেডিয়াস, স্মল আরটা, সেটা এইখানে। আর ক্যাপিটাল আরটা হলো এই যে আপার মেনিসকাসটা আছে বা উপরির তলটা আছে, সেটার যে একটা কার্ভড সারফেস, সেই কার্ভড সারফেসের ব্যাসার্ধ। তাহলে সেখান থেকে পেয়েছি, দেখ এই যে এটা থিটা ধরলে এটাও থিটা, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর কস থিটা, তাহলে স্মল আর মানে ক্যাপিটাল আর কস থিটা। ক্যাপিলারি অ্যাকশনের এটা ছবি, সেখানে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর কস বসিয়ে দিলাম, তাহলে কস থিটা উপর নিচে কেটে গেল। বাকিগুলো যদি কনস্ট্যান্ট হয়, এইচ ইন্টু ক্যাপিটাল আর কনস্ট্যান্ট পাচ্ছি। তাহলে জুরিনস ল কিন্তু এর আগেরটাই ছিল এইচ ইন্টু স্মল আর কনস্ট্যান্ট। সেটা কি?
যে যদি আমি টিউবের রেডিয়াস কমাই, টিউবের মধ্যে দিয়ে লিকুইড আরো বেশি হাইট উঠবে। আর এটা কিন্তু টিউবের রেডিয়াস নয়, এটা হচ্ছে টিউবের মধ্যে যে লিকুইড উঠছে সেই লিকুইডের আপার মেনিসকাসের যে কার্ভড সারফেস তার রেডিয়াস। বোঝা গেল? সেই লিকুইডের আপার মেনিসকাসের যে কার্ভড সারফেস তার রেডিয়াস। তাহলে যদি আজকে কোনো কারণে তুই এইচ এর ভ্যালু কম নিস, তাহলে আর এর ভ্যালু বেশি হবে। তাহলে অনেকেই, যেটা আমি বললাম, যে রেডিয়াস অফ কার্ভেচার যদি বাড়ে, অনেকেই ভাববে যে কার্ভিনেসটা বাড়বে। না, কার্ভিনেসটা বাড়বে না, অ্যাকচুয়ালি সেটা প্লেন বা সমতলের দিকে যাবে। ঠিক আছে, এতটাই ছিল আমাদের সারফেস টেনশন। আর এখান থেকে যে অঙ্কগুলো, মেন অঙ্ক কিন্তু ওই একটা ড্রপ থেকে অনেকগুলো, আর অনেকগুলো ড্রপ মিলে একটা, এগুলো। তাছাড়াও তো কিছু অঙ্ক আছে। আচ্ছা হ্যাঁ, আরো দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, সেটা হচ্ছে দুটো বাবেল R1 R2 তারা একসাথে মিলে গেল, তাহলে রেজাল্টেন্টটা কত হবে দেখবি। এই যে প্রমাণটা, R1 R2 বাই R2 মাইনাস R1, এইটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ছাড়াও। ঠিক আছে, তো ভালো করে এটার পরে সাজেশন বুক শুরু করে ফেল। বেশিক্ষণ লেখা উচিত না, 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে। প্রুফ বলতে এখানে কিন্তু সারফেস টেনশন ইকুয়াল টু সারফেস এনার্জি প্রুফটা, আর ক্যাপিলারি অ্যাকশনের প্রুফটা, আর এই লাস্টের যে ইনসাফিসিয়েন্ট লেন্থের প্রুফটা, এটা একটু লিখে লিখে কর। আর বাকি সারফেস টেনশন কার কার উপর ডিপেন্ড করে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কাকে বলে, আর কে কি কার কার উপর ডিপেন্ড করে, এগুলো আরেকবার রিভাইজ করে। এগুলো আর লিখতে হবে না, কিন্তু রিভাইজ করে, এগুলো তো থিওরি। ওকে, থ্যাংক ইউ।